ছোট গল্পের আসরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদ। আপনারা শুনছেন আইরিশ উপন্যাসিক ব্রাম স্টোকারের লেখা থ্রিলার উপন্যাস ড্রাকুলা। আজ রয়েছে উপন্যাসটির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি শুনে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেটা শুনে আসলে আশা করছি দ্বিতীয় পর্ব এবং এর পরবর্তী পর্বগুলো ভালো লাগবে। মূল গল্পে যাবার আগে একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, যাতে আমরা আমাদের কন্টেন্টের মান আরও ভালো করতে পারি। তাহলে শুরু করা যাক ড্রাকুলা দ্বিতীয় পর্ব। 7ই মে। জানালার দিকে চাইতেই দেখলাম অন্ধকার ফিকে হতে শুরু করেছে। ব্যাপার কি, একদিনে দুবার ভোর হতে পারে না। হঠাৎ বুঝতে পারলাম ব্যাপারটা এক কাক ভরে ঘুমিয়ে আর এক কাক ভরে জেগে উঠেছি আমি। মাঝখানে পার হয়ে গেছে পুরো একটা দিন আর রাত। বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে ঢুকলাম। কাপড় জামা পাল্টে নিয়ে ডাইনিং রুমে এসে ঢুকতেই টেবিলে সাজানো নাস্তার দিকে চোখ পড়ল। একপাশে ঢাকা দেয়া কফির পাত্র। এগিয়ে গিয়ে ঢাকন খুলতেই বাষ্প বেরিয়ে এলো কফির পাত্র থেকে। বোধহয় মিনিট খানেকও হয়নি পাত্রটা রেখে গেছে কেউ। টেবিলে রাখা বাতিদানে মোমবাতি জ্বলছে। তার একপাশে পেপার ওয়েট দিয়ে চেপে রাখা এক টুকরো কাগজের দিকে চোখ পড়ল। তাতে কি যেন লেখা। এগিয়ে গিয়ে কাগজটা তুলে নিয়ে পড়লাম, জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে আমাকে। আপনাকে একা একা নাস্তা সারতে হচ্ছে বলে দুঃখিত। ড্রাকুলা। একা একাই নাস্তা সেরে নিলাম। একটা ব্যাপার বড় আশ্চর্য লাগলো, এত বড় বাড়িটা এত নিঝুম কেন? চাকর বাকর বা অন্য কোনো লোকজন নেই নাকি? চাকরদের ডাকার জন্য ঘন্টি টন্টি জাতীয় কিছু পাওয়া যায় কিনা খুঁজতে শুরু করলাম, কিন্তু সেরকম কিছুই চোখে পড়ল না। খুঁজতে খুঁজতে বাড়িটার অফুরন্ত প্রাচুর্য চোখে পড়ল। টেবিলে রাখা প্রত্যেকটা বাসন পেয়ালা খাঁটি সোনার তৈরি। এত সুন্দর কারুকাজ করা তৈজসপত্র আজকের দিনে দুর্লভ। আমার বেডরুমের জানালা দরজার পর্দা আর সোফার কাভারগুলো অপূর্ব সুন্দর আর দুর্লভ মখমলের তৈরি। দেখেই বোঝা যায় কয়েক শতাব্দী আগে তৈরি হয়েছে এসব, অথচ এখনও কি আশ্চর্য সুন্দর আর ঝলমলে। ঘরের কোথাও আয়না জাতীয় কিছুই চোখে পড়ল না। এটাও আশ্চর্য, এত বড় বাড়ি আর প্রাচুর্যের মধ্যে চাকর বাকর না থাকার মতোই কেমন যেন বেমানান। এখনো ভালো করে ভোরের আলো ফোটেনি। এ সময় বাইরে বেরোনো যাবে না, আর কাউন্টের বিনা অনুমতিতে বাইরে বেরোনো উচিত হবে না। পড়ার মতো বইটি পাওয়া যায় কিনা খুঁজতে শুরু করলাম। ছোট্ট আটকোনা ঘরের তৃতীয় দরজা ঠেলা দিতেই খুলে গেল। দরজার ওপাশে বেশ বড় একটা ঘর। হ্যাঁ, পড়ার ঘরই। দেওয়াল জোড়া বুককেসগুলো চামড়ায় বাঁধানো অজস্র বইয়ের ঠাসা। প্রায় সব বিষয়ের ওপরেই বই আছে সেখানে, অধিকাংশই ইংরেজি। আর আছে আইনের বই। বইগুলো দেখে খুশি হয়ে উঠল মনটা। ডুবে গেলাম বইগুলোর মধ্যে। বাড়ছে বেলা। গভীর মনোযোগের সাথে বইগুলো দেখছি, এমন সময় দরজা ঠেলে ঘরে এসে ঢুকলেন কাউন্ট। বইয়ের প্রতি আমার আগ্রহ দেখে বললেন, চমৎকার মিস্টার হারকার, আপনিও দেখছি আমার মতোই বইয়ের পোকা। একটু থেমে আবার বললেন, একটা জিনিস খেয়াল করেছেন? বইগুলোর বেশিরভাগই ইংরেজি। আসলে ইংরেজি আর ইংরেজদের আমার দারুণ ভালো লাগে। আমার জীবনের একটা বড় ইচ্ছা লন্ডনে বাড়ি করে স্থায়ীভাবে সেখানে বসবাস করব। তাই ইংরেজিটা মোটামুটি ভালোই আয়ত্ত করে নিয়েছি। বাধা দিয়ে বললাম, মোটামুটি বলছেন কি কাউন্ট? আপনি তো ইংরেজদের মতোই ইংরেজি বলতে পারেন। আসলে বাড়িয়ে বলছেন আপনি, তবে হ্যাঁ, গ্রামারটা ভালো মতোই আয়ত্ত করে নিয়েছি। আর কাজ চালানো যায় এমন কিছু ইংরেজি শব্দও জানা আছে আমার। খামোখা বিনয় দেখাচ্ছেন কাউন্ট। আমার মতো যে কেউই বলবে চমৎকার ইংরেজি জানেন আপনি। তবু আপনার কাছে ভাষাটা আরেকটু ঝালিয়ে নিতে চাই আমি। অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব আমি, তবে শেখার বাকি নেই খুব একটা। বিষয়টাকে চাপা দেবার জন্যই বললাম। আচ্ছা কাউন্ট, আপনার প্রাসাদের ঘরগুলো দেখতে কোনো অসুবিধা আছে কি? অসুবিধে? কিসের অসুবিধে? স্বচ্ছন্দে প্রাসাদের ভেতর যেখানে আপনার খুশি যেতে পারেন আপনি। তবে একটা কথা, তালা দেয়া ঘরগুলোতে ভুলেও ঢোকার চেষ্টা করবেন না। কারণটা ঠিক বোঝাতে পারবো না আপনাকে, তবে এটুকু বলছি, অহেতুক কৌতূহল প্রকাশ করবেন না। মনে মনে আশ্চর্য হলেও মুখে বললাম, তা আপনি যা বলেন। আমার কথায় অবাক হবেন না। ট্রান্সিলভানিয়ায় যখন এসেছেন নতুন অনেক কিছুই দেখতে পাবেন, জানতে পারবেন। অবশ্যই ইতোমধ্যে অদ্ভুত অনেক কিছু নিশ্চয়ই দেখে ফেলেছেন আপনি। আরও আশ্চর্য হলাম।
ইতিমধ্যেই কিছু দেখেছি তা কাউন্ট জানলেন কি করে? একটানা বকবক করে চললেন কাউন্ট। প্রাসাদ দুর্গ এবং আশেপাশের এলাকা সম্পর্কে তাকে কিছু প্রশ্ন করলাম। অনেক প্রশ্নের জবাবই কৌশলে এড়িয়ে গেলেন তিনি। দ্বিধায় ভুগতে ভুগতে একসময় জিজ্ঞেসই করে ফেললাম, একটা কথা কিছুতেই মন থেকে তাড়াতে পারছি না। সেদিন রাতে ঘোড়ার গাড়িতে করে আসার সময় একটা অদ্ভুত নীল আলো চোখে পড়েছিল আমার। এই সম্পর্কে আপনার কিছু জানা আছে কি? আছে, মুচকি হাসলেন কাউন্ট। এখানকার লোকেদের ধারণা বছরের বিশেষ একটা দিনে মাঝরাতের পর সমস্ত প্রেতাত্মারা জেগে ওঠে। ধনরত্নের পাহারাদার প্রেতাত্মারা যেখানে থাকে সেখানে জ্বলতে শুরু করে ওই অদ্ভুত নীল আলো। আসলে ওদের গা থেকেই বেরোয় ওই আলোর ছটা। আশ্চর্য। হ্যাঁ তাই, গতকালই গেছে সেই বিশেষ দিনটি। যেসব এলাকা পার হয়ে এসেছেন আপনি, সেসব এলাকায় মাটির নিচে প্রাচীন ধনভাণ্ডার চাপা পড়ে থাকা খুবই স্বাভাবিক। যুদ্ধের আগে ট্রান্সিলভানিয়ায় সমস্ত ধনী ব্যক্তিরা ওই এলাকার আশেপাশেই বসবাস করত। ওই নীল আলো সম্পর্কে এখানকার লোকেরা জানে, বোধহয় দেখেও থাকবে কেউ কেউ। তা সত্ত্বেও এই গুপ্তধন এতদিন অনাবিষ্কৃত থাকলো কি করে? জোরে শব্দ করে হাসলেন কাউন্ট। আলোর ছটা ঝিক করে উঠল দুপাশের তীক্ষ্ণ ধার দাঁত দুটোয়। হাসিটা স্থিমিত হয়ে এলে বললেন, আগেই বলেছি, নীলচে আলো দেখা যায় শুধু বছরের একটা বিশেষ রাতে। ওই রাতে দরজায় শক্ত করে খিল এঁটে বসে ইষ্টনাম জপ করতে থাকে এ এলাকার ভীত গেঁয়ো মানুষের দল। ভুলেও বাইরে পা বাড়াতে সাহস করে না ওরা। আর যদি ঘরের ফাঁক ফোকর দিয়ে কেউ দেখেও ফেলে ওই আলো, তাহলেও চোখের ভুল বলে ভুলে যেতে চেষ্টা করে। আসলে আলো দেখা যাওয়া জায়গার ত্রিসীমানায় দিনের বেলাতেও ঘেঁষতে চায় না কেউ। বুঝলাম। প্রসঙ্গ বদলে অন্য কথায় চলে গেলেন কাউন্ট। বললেন, আপনার এখানে আসা সম্পর্কে তো এখনো জানা হলো না কিছুই। আমার কেনার জন্য নির্দিষ্ট করা বাড়িটা সম্পর্কে কিছু বলবেন কি? আসছি বলে সোজা নিজের ঘরে চলে এলাম। সুটকেস থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করে নিয়ে আবার পড়ার ঘরে এসে ঢুকলাম। ছোট্ট টেবিলটার সামনে সোফায় গা এলিয়ে দিয়ে গাইডের পাতা উল্টাচ্ছেন কাউন্ট। তার পাশের সোফায় বসে পড়ে দলিলের নকল, টাকার হিসেবপত্র সব বুঝিয়ে বললাম। বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ এবং প্রতিবেশীদের সম্পর্কে আমাকে খুঁটিয়ে প্রশ্ন করলেন তিনি। মনে হলো সব শুনে সন্তুষ্ট হয়েছেন কাউন্ট। স্পষ্টই বোঝা গেল চারধারে উঁচু পাথরের দেয়াল দিয়ে ঘেরা 20 একর জমির ওপর গাছপালায় ছাওয়া আর গির্জাওয়ালা বহু পুরনো লন্ডনের ওই নির্জন বাড়িটা কিনতে পেরে খুশি হয়েছেন তিনি। কাউন্টের কথায় মনে হলো নির্জনতা আর ছায়া ছায়া অন্ধকারে একা বসে বসে ভাবতে ভালো লাগে ওর। কারণটা কি? সাংঘাতিক কোনো মানসিক আঘাত পেয়েছেন জীবনে? কাউন্টকে দেখার পর থেকে ওর কথা বলার ধরন ধারণ মোটেই ভালো লাগছে না আমার। আর ওকে হাসতে দেখলেই চমকে উঠি। কেমন যেন ভয়ঙ্কর মনে হয় হাসিটা। বুঝতে পারছি না কিসের সাথে এর তুলনা করা চলে। কি মনে হতেই হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্ট। যাবার আগে পেছন থেকে টেনে দরজা বন্ধ করে দিয়ে গেলেন। সেদিকে একবার চেয়ে আবার বইগুলোর দিকে মনোনিবেশ করলাম আমি। একটা পাতলা কিন্তু বড় আকারের বইয়ের দিকে হঠাৎ চোখ পড়ল আমার। দেখে মনে হলো কিছুদিন ধরে বইটা বড় বেশি ব্যবহার করা হয়েছে। তাক থেকে টেনে নিলাম বইটা। একটা ওয়ার্ল্ড ম্যাপ। বইয়ের এক জায়গায় পাখির পালক গুজে চিহ্নিত করে রাখা হয়েছে। পালক গোজা পাতাটা খুলে দেখলাম সেটা ইংল্যান্ডের মানচিত্র। মানচিত্রের গায়ে কয়েকটা জায়গায় লাল নীল পেন্সিল দিয়ে চিহ্নিত করা হয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম জায়গাগুলো। লন্ডনের পূব দিকে যেখানে ওর নতুন বাড়িটা কেনার কথাবার্তা চলছে, তার কাছাকাছি একটা জায়গা চিহ্নিত করা। দ্বিতীয়টা এক্সিটার এবং তৃতীয়টা ইয়র্কশায়ার উপকূলের হুইটবি এলাকার কাছাকাছি কোনো এক জায়গায়। কয়েক ঘন্টা পর আবার ফিরে এলেন কাউন্ট। বললেন, সেরেছে। সারা রাত এভাবেই কাটাবেন নাকি? কখন রাত হয়ে গেছে খেয়াল নেই বুঝি? খেতে যেতে হবে না? আসুন জলদি খেয়ে নেই। কাউন্টকে অনুসরণ করে ডাইনিং রুমে এসে ঢুকলাম। হাত ধরে ডাইনিং টেবিলের সামনে একটা চেয়ারে আমাকে বসিয়ে দিয়ে ফায়ারপ্লেসের কাছের চেয়ারটায় বসলেন কাউন্ট। বিনীত ভঙ্গিতে বললেন, আজও একাই খেতে হচ্ছে আপনাকে। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আমার খাওয়া শেষ হলে গত রাতের মতোই একটানা বকবক করে চললেন কাউন্ট। সময় সম্পর্কে আমাদের কারোরই কোনো খেয়াল থাকলো না। হঠাৎ হিমেল হাওয়ায় ভর করে দূরের কোথাও থেকে ভেসে এলো মোরগের ডাক। ভোর হয়ে এসেছে তার জানান দিচ্ছে ওরা। রীতিমতো চমকে উঠলেন কাউন্ট। লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, ছি ছি, ভোর হয়ে গেছে।
সারাটা রাত আপনাকে আটকে রাখা আমার সত্যিই অন্যায় হয়েছে। আসলে ইংল্যান্ডের কথা এসে পড়াই এমনটা ঘটল। ইংল্যান্ড সম্পর্কে আলোচনা করতে দারুণ ভালো লাগে আমার। যান, আর দেরি না করে শুয়ে পড়ুন গে, বলেই দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্ট। নিজের ঘরে ফিরে এলাম। জানালার ভারী পর্দাটা সরিয়ে ফেলতেই খোলা আকাশের দিকে চোখ পড়ল। দ্রুত রং বদলাচ্ছে রাতের আকাশ। ইতোমধ্যেই আধার কেটে গিয়ে ধূসর হতে শুরু করেছে চারদিক। সারাটা রাত কেটে গেল, অথচ এখনও ঘুমের লেশমাত্র নেই আমার চোখে। আবার পর্দাটা টেনে দিয়ে এসে লিখতে বসলাম। 8ই মে। কাউন্টের প্রাসাদ দুর্গের কিছু কিছু জিনিস অত্যন্ত রহস্যময় বলে মনে হচ্ছে আমার। প্রাসাদে পৌঁছে কাউন্টের সৌজন্যতায় প্রথমে মনে হয়েছিল এখানে আমি নিরাপদ, কিন্তু এখন মনে হচ্ছে তা নয়। সারাটা প্রাসাদে একমাত্র কাউন্ট ছাড়া এ পর্যন্ত অন্য কোনো মানুষের ছায়াও আমার চোখে পড়েনি। কাউন্টের ব্যবহারও কেমন যেন অদ্ভুত। দিনের বেলায় ভুলেও দেখা পাওয়া যায় না তার। কোথায় যান, কি করেন বুঝতে পারছি না। অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ঘুমিয়েছি। সন্ধ্যার পর ঘুম থেকে উঠে সঙ্গে করে আনা ছোট্ট আয়নাটা আর দাড়ি কামাবার সরঞ্জাম বের করে জানালার সামনে বসে দাড়ি কামাবার জোগাড় করছি। সবে কামাতে শুরু করেছি, এমন সময় কাঁধের ওপর কারো হাতের কঠিন চাপ অনুভব করলাম। ঘুরে তাকাতে যাব, এমন সময় কানের কাছে বেজে উঠল কাউন্টের ভারী গলার আওয়াজ। গুড ইভিনিং মিস্টার হারকার। ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছেন কাউন্ট, অথচ আয়নায় তার প্রতিবিম্ব দেখতে পাচ্ছি না আমি। ঘরে ঢোকার সময় তার পায়ের শব্দও আমার কানে যায়নি। ব্যাপারটা কি করে সম্ভব? আয়নায় কাউকে দেখতে না পেয়ে ফিরে চাইলাম। যা ভেবেছিলাম, ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে আছেন কাউন্ট। সারাটা ঘর এবং ঘরের সমস্ত জিনিসপত্রের প্রতিবিম্ব পড়ছে আয়নায়, অথচ আমার পেছনে দাঁড়ানো কাউন্টকে দেখা যাচ্ছে না। এমন অদ্ভুত কথা তো শুনিনি কখনো। একটা প্রচণ্ড অস্বস্তি বোধ করতে লাগলাম। বুঝতে পারলাম অস্বস্তিটা কিসের, কিন্তু খেয়াল করেছি কাউন্ট যখনই আমার খুব কাছাকাছি আসেন তখনই এমন বোধ করতে থাকি আমি। হঠাৎ এমন একটা কাণ্ড করলেন কাউন্ট যে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি। কাউন্ট আমার কাঁধে হাত রাখার পর চমকে উঠে ফসকে গিয়ে গালের খানিকটা জায়গা কেটে গেল আমার। সেখান থেকে বেরিয়ে গাল বেয়ে নিচের দিকে নেমে আসছে রক্ত, টের পাচ্ছি। খুরটা হাত থেকে নামিয়ে রেখে সেটা মুছতে যাব, এমন সময় কাউন্টের চোখের দিকে চোখ পড়ল আমার। নিজের অজান্তেই শিউরে উঠলাম আমি। অস্বাভাবিকভাবে জ্বলছে কাউন্টের চোখ দুটো। কয়েক মুহূর্ত একভাবে রক্তের দিকে চেয়ে থেকে আচমকা আমার গালটা চেপে ধরলেন কাউন্ট। মুখটা নিয়ে এলেন চিবুকের খুব কাছে, যেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে সেখানে। কিংকর্তব্য বিমূঢ়ের মতো লাফ দিয়ে পিছিয়ে এলাম। গলা থেকে কাউন্টের হাতটা সরে গিয়ে আমার বুকের ওপর ঝোলানো ক্রুশটায় ঘষা লাগলো। এক লাফে 3 হাত পিছিয়ে গেলেন কাউন্ট। চোখের পলকেই আবার স্বাভাবিক হয়ে এলো ওর অবস্থা। মৃদু হেসে সাফাই গাইবার সুরে বললেন কাউন্ট, দেখুন তো গালের কতটা কেটে ফেলেছেন। এত অন্যমনস্ক হলে কি চলে? বলেই দাড়ি কামাবার ছোট আয়নাটা তুলে নিলেন তিনি। এসব আজে বাজে জিনিস রাখার কোনো মানে হয়? ফেলে দিন এটা, বলে আমার অপেক্ষা না করে নিজেই খোলা জানালা দিয়ে বাইরের অন্ধকারে ছুঁড়ে ফেলে দিলেন ওটা। এরপর আর একটাও কথা না বলে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। মনে মনে দারুণ রেগে গেলাম কাউন্টের উপর। আয়না ছাড়া দাড়ি কামাবো কি করে? শেষ পর্যন্ত পিতলের তৈরি ঝকঝকে খুরের বাক্সের পিঠেই কোনো মতে মুখ দেখে দাড়ি কামানোটা সারলাম। দাড়ি কামিয়ে বাথরুম সেরে কাপড় পাল্টে নিয়ে ডাইনিং রুমে এসে ঢুকলাম। টেবিলে যথারীতি খাবার সাজানো রয়েছে, কিন্তু কাউন্ট নেই। অতএব একাই খাওয়া সেরে নিলাম। এখানে আসা অবধি কাউন্টকে কিছুই খেতে দেখিনি। খাওয়ার পর একা একা এক জায়গায় ঠায় বসে না থেকে বাতিদান সহ মোমবাতি নিয়ে প্রাসাদটা একটু ঘুরে দেখতে চললাম। সিঁড়ি বেয়ে অল্পক্ষণেই দক্ষিণমুখ একটা ঘরে এসে পৌঁছলাম। এ ঘরের জানালার কাছে দাঁড়ালে বাইরের প্রকৃতির অপূর্ব সব দৃশ্য চোখে পড়ে। ওদিকে চাঁদ উঠেছে। জানালার কাছে চাঁদের আলো দাঁড়িয়ে বাইরের সেই দৃশ্য দেখতে লাগলাম। প্রায় খাড়া একটা পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে কাউন্টের প্রাসাদ দুর্গ। এই জানালা থেকে কোনো কিছু ফেললে কোনো জায়গায় ঠেকা না খেয়েই পড়বে 1000 ফুট নিচের পাথুরে উপত্যকায়। তারপর থেকে যত দূরে চোখ যায় শুধু বন আর বন। চাঁদের আলোয় এই বনকে মনে হলো ঢেউ খেলানো উত্তাল সাগর। আসলে অত ওপর আর অত দূর থেকে ছোট বড় গাছের মাথাগুলোকেই ওরকম দেখাচ্ছে। ওই অদ্ভুত
ধূসর গাছের সাগরের বুক চিরে মাঝে মাঝে দেখা যাচ্ছে চকচকে রূপালি ফিতে। ওগুলো পাহাড়ি নদী। চাঁদের আলোয় ওদের সৌন্দর্য বেড়ে গেছে শতগুণ। সেই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। বেশ কিছুক্ষণ সেই দৃশ্য দেখে জানালার কাছ থেকে সরে এসে অন্যান্য কক্ষগুলো ঘুরে দেখতে লাগলাম। প্রাসাদ দুর্গের ভেতরে অজস্র ঘর আর তার দরজা। প্রায় সবকটা ঘরের দরজাতেই তালা মারা। জানালাগুলোতে গরাদ নেই, কিন্তু এমন জায়গায় যে তা গলে বাইরে বেরিয়ে নিচে নামা যাবে না, আর অত ওপর থেকে নিচে নামাটাও সম্পূর্ণ অসম্ভব। হঠাৎ করে বুঝতে পারলাম লোকালয় থেকে বহু দূরে নির্জন এক রহস্যময় প্রাসাদ দুর্গে আসলে বন্দি করে রাখা হয়েছে আমাকে। মিনা, সত্যি বলতে কি ভয় পেয়েছি আমি। টের পাচ্ছি ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে আমাকে ঘিরে। আমি বন্দি, ব্যাপারটা টের পাবার পরপরই একটা প্রচণ্ড ভয় গ্রাস করে ফেললো আমাকে। পাগলের মতো সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম। হাতের কাছে যে কয়টা দরজার সন্ধান পেলাম সব কটা ঠেলে খুলে দেখতে লাগলাম, কিন্তু বৃথা। এই দুর্গ থেকে বেরোবার কোনো পথ খুঁজে পেলাম না। হঠাৎ মনে হলো এভাবে পাগলের মতো ছুটোছুটি করে কোনো লাভ হবে না। মাথাটা ঠান্ডা রেখে ভাবতে হবে, খুঁটিয়ে দেখতে হবে প্রতিটি সম্ভাবনা। একমাত্র তাহলেই মুক্তি পাওয়ার কোনো না কোনো উপায় বের করে ফেলতে পারবো। এই সময় নিচে সদর দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে বুঝলাম ফিরে এসেছেন কাউন্ট। দ্রুত পায়ে নিজের ঘরে এসে দেখলাম আমার বিছানা গুছাচ্ছেন তিনি। এই বাড়িতে যে চাকর বাকরের বালাই নেই এটা আরও স্পষ্ট হলো আমার কাছে। স্পষ্ট হতেই একটা ভয়ঙ্কর সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠল মনে। এই দুর্গে যদি আর কেউ না থাকে, তাহলে সেদিন রাতে টমটম চালিয়ে এসেছিল কে? কাউন্ট নিজে? তাই যদি হয় তাহলে তার অঙ্গুলি সংকেতেই স্তব্ধ হয়ে গিয়েছিল হিংস্র নেকড়ের দল। আতঙ্কে ঘাড়ের কাজটা শিরশির করে উঠল আমার। বৃষ্টিজের লোকেরা সেজন্যই বোধহয় আমার এখানে আসাটা ভালো চোখে দেখছিল না। আর কাউন্টের সম্পর্কে অলৌকিক কোনো কথাবার্তা প্রচলিত বলেই বোধহয় গলা থেকে ক্রুশ খুলে নিয়ে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিল হোটেলের সেই ভদ্রমহিলা। আগেও বলেছি, এখনো বলছি, ধর্মের প্রতি কোনোদিনই আমার তেমন বিশ্বাস নেই, কিন্তু আজ গলার ক্রুশটা স্পর্শ করে যেন কিছুটা সাহস সঞ্চয় করতে পারছি মনে। এখন থেকে সতর্ক থাকতে হবে আমাকে। আমি যে বন্দি এবং কোনো ব্যাপারে কাউন্টকে সন্দেহ করছি তা তাকে জানতে দেয়া যাবে না। ঘুরিয়ে ফিরিয়ে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে তার আসল পরিচয়। হঠাৎ মধ্যরাতের প্রহর ঘোষণা করল কয়েকটা শেয়াল আর পেঁচা। এই ভয়ঙ্কর মৃত্যুপুরীতে বসে মধ্যরাতে শেয়াল আর পেঁচার ডাক হিম করে দেয় বুকের রক্ত। অজানা আতঙ্কে শিউরে উঠতে থাকে শরীর। ঘর পরিষ্কারের কাজ শেষ হলে আমাকে নিয়ে পড়ার ঘরে এসে ঢুকলেন কাউন্ট। এই কথা ও কথার মধ্য দিয়ে ট্রান্সিলভানিয়ার প্রাচীন ইতিহাস এসে পড়ল। যে ইতিহাস বলতে গিয়ে রীতিমতো উদ্দীপ্ত হয়ে উঠলেন কাউন্ট। সে যুগের প্রত্যেকটি ঘটনা, বিশেষ করে যুদ্ধের বর্ণনা এমনভাবে দিয়ে গেলেন যেন তিনি নিজে সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশের প্রতিটা বীরের সম্মানে সম্মানিত, তাদের গৌরবে তিনি গর্বিত। তাদের দুর্ভাগ্য যেন নিজেরই দুর্ভাগ্য। যখনই ওই মৃত্যুপুরী আর তার মারা যাওয়া লোকদের কথা উঠছে, তখনই আমরা জেকলিরা এমনভাবে এই শব্দগুলো ব্যবহার করছেন যেন কোনো গর্বিত সম্রাট তার বিলুপ্ত বংশগৌরবের কথা বলছেন। তার প্রাঞ্জল বর্ণনার মধ্য দিয়ে সমস্ত অতীত ইতিহাসটা চোখের সামনে স্পষ্ট হয়ে ভেসে উঠল আমার। কথা বলতে বলতে ক্রমেই উত্তেজিত হয়ে পড়ছেন কাউন্ট। শেষ পর্যন্ত আর বসে থাকতে না পেরে উঠে দাঁড়িয়ে বিশাল গোফের দুপ্রান্তে হাতের আঙুল পাকাতে পাকাতে ঘরের ভেতরেই পায়চারি শুরু করলেন তিনি। তার বর্ণনা করা ইতিহাস লিখতে গেলে পুরো একটা বই হয়ে যাবে, তাই তার লিখলাম না। ওদিকে ভোর হয়ে আসছে, মোরগ ডাকার শব্দ তাই প্রমাণ করছে। আশ্চর্য, গতদিনের মতোই মোরগ ডাকার শব্দে চমকে উঠে তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্ট। কথাটা শুনলে হয়তো হাসবে মিনা, তবুও বলছি, কাউন্টের ব্যবহার হ্যামলেটের পিতার সেই প্রেতাত্মার মতোই মনে হচ্ছে আমার কাছে। 12 মে। নিজেকে অকারণ দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করার জন্য গতকাল সারাটা দুপুর বইপত্র ঘেটেই কাটিয়েছি। অন্যান্য দিনের মতো সারাদিন কাউন্টের টিকির খোঁজও পাইনি এবং সন্ধ্যার পর ভূতের মতো কোত্থেকে এসে উদয় হয়েছেন তিনি। এসেই জিজ্ঞেস করে বসলেন লন্ডনের একাধিক আইনজীবীকে আমি তার কাজে নিয়োগ করতে পারি কিনা। বললাম, তা করা যাবে, কিন্তু ঝামেলাই বাড়বে, তাতে কাজের তেমন সুবিধা হবে না। বুঝিয়ে বলতেই আমার সাথে একমত হলেন তিনি। কয়েক মিনিট চুপচাপ কি যেন ভেবে বললেন, ব্যস্ত মানুষ আমি, সব দিক একা সামলে উঠতে পারি না।
ধরুন নিউক্যাসল, ডারহাম, হারউইচ বা ডোভারের যে কোনো বন্দরের জাহাজে করে মাল পাঠাতে চাই আমি। কারো হাতে সে দায়িত্ব দিয়ে কি নিশ্চিন্ত হওয়া সম্ভব? পাওয়া যাবে তেমন কাউকে? পয়সা দিলেই পাওয়া যাবে, তবে আমার মনে হয় বিদেশি কাউকে দায়িত্ব না দিয়ে যে অঞ্চলে মাল পাঠাবেন সেখানকার কাউকে কাজটা দিলেই ভালো হবে। আমার নির্দেশনা অনুযায়ী চলবে সে? টাকা পাবে আপনার কাছে অথচ নির্দেশ মানবে না, এটা কোনো কথা হলো নাকি? সারা জীবন এক দুর্গম পাহাড়ি এলাকায় একাকী জীবনযাপন করে বাইরের পৃথিবীতে মাল পাঠানোর ব্যাপারে উদ্যোগী হচ্ছেন কাউন্ট। ভেবে একটু অবাক লাগলো আমার উত্তরে খুশি হলেন কাউন্ট। বললেন, ভালো কথা। আপনি নিরাপদে আমার এখানে এসে পৌঁছেছেন। কথাটা আপনার বস মিস্টার হকিন্সকে নিশ্চয়ই জানিয়েছেন। কি করে আর জানালাম, এ পর্যন্ত দিনরাতের প্রতিটা মুহূর্ত তো প্রাসাদেই কাটালাম। আমার কথায় একটু ঝাঁজ টের পেয়ে মাফ চাওয়ার ভঙ্গিতে আমার কাঁধে মৃদু চাপ দিলেন কাউন্ট। বললেন, ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি লিখে দিন। লিখে দিন আরও প্রায় মাসখানেক এখানে থাকছেন আপনি। আগামীকালই চিঠি পাঠাবার ব্যবস্থা করব আমি। মাসখানেক? আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম। তাই মিস্টার হারকার, অবশ্য যদি আপনার বলার কিছু না থাকে। আর থাকলেই বা কি, আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর প্রতিনিধি হয়ে এসেছেন আপনি। সেই সুবাদে ইচ্ছে করলে জোর করেও আপনাকে এখানে রেখে দিতে পারি আমি, তাই না? বুঝলাম, জোর করেও কোনো লাভ নেই। আমি যেতে চাইলেও আমাকে যেতে দেবেন না কাউন্ট। কিন্তু তার মতলবটা কি? আমাকে এখানে বন্দি করে রেখে লাভ কি তার? আমি অসহায় এবং কাউন্টের হাতের মুঠোয়। ব্যাপারটা বুঝতে পেরেই বোধহয় একটা চাপা উল্লাস ফুটে উঠল তার চোখে মুখে। পকেট থেকে 3টে সাদা কাগজ আর 3টে খাম বের করে আমার দিকে এগিয়ে দিলেন কাউন্ট। সুন্দর বিদেশি স্ট্যাম্প আটা খাম। আমি হাত বাড়িয়ে কাগজ আর খামগুলো নিতেই বললেন কাউন্ট, চিঠিতে কুশল সংবাদ এবং বৈষয়িক বিষয় ছাড়া আর কিছু লিখবেন না। আপনি নিরাপদে আছেন জেনে খুশি হবেন মিস্টার হকিন্স, তাই না? কাউন্টের দিকে তাকিয়ে দেখলাম নিঃশব্দ চাপা হাসিতে ভরে গেছে তার মুখ। লাল টুকটুকে ঠোঁটের দুকোণ থেকে তীক্ষ্ণ দাঁত দুটো বেরিয়ে ভয়ঙ্কর কুৎসিত করে তুলেছে সে হাসিকে। হাসির সাহায্যে বোধহয় আমাকে সাবধান করে দিতে চাইছেন কাউন্ট। বলতে চাইছেন, সাবধান, একটিও আজে বাজে কথা নয়। পরিষ্কার বুঝলাম কোনো রকম চালাকি করে লাভ হবে না কিছু। মিনা, তোমাকে এবং মিস্টার হকিন্সকে 2টো চিঠি লিখে চুপ করে বসে থাকলাম। নিজেও কয়েকটা চিঠি লিখলেন কাউন্ট। চুপচাপ বসে তাই দেখলাম। কাউন্টের লেখা শেষ হলে আমার চিঠি দুটো তুলে নিলেন তিনি। তারপর লেখার সাজ সরঞ্জাম সহ পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। বুঝলাম সরঞ্জামগুলো আমার কাছ থেকে সরিয়ে ফেলছেন। টেবিলের ওপর খোলা পড়ে থাকা ওর চিঠিগুলো চট করে চোখ বুলিয়ে নিলাম আমি। চিঠিগুলোর ঠিকানা যথাক্রমে এফ বিলিংটন, 7 নম্বর ক্রিসেন্ট, হুইটবি, হের লুটনার, ভার্না, কর্টস অ্যান্ড কোং, লন্ডন, এবং একজন ব্যাংক অধিকর্তা হেরে ঢোপক, বুদাপেস্ট। দ্বিতীয় এবং চতুর্থ চিঠির মুখ বন্ধ করা হয়নি। সবে খুলে দেখতে যাব এমন সময় দেখলাম দরজার হাতল ঘুরছে। চট করে আগের জায়গায় ফিরে এসে বসে পড়লাম। নতুন একটা চিঠি হাতে নিয়ে ঘরে এসে ঢুকলেন কাউন্ট। বোধহয় ও ঘরে বসে লিখে এনেছেন। টেবিল থেকে চিঠি শুদ্ধ খামগুলো তুলে নিয়ে পাকা হাতে সেগুলোতে ডাক টিকিট লাগালেন কাউন্ট। টিকিট লাগানো শেষ হলে বললেন, একটা ব্যাপারে কখনো সতর্ক করে দেওয়া হয়নি আপনাকে বারবার অনুরোধ করছি, আপনার নিজের ঘর ছাড়া প্রাসাদের আর কোনো ঘরে রাতের বেলা ভুলেও ঘুমাতে যাবেন না। ঘুম পেলেই সোজা নিজের ঘরে চলে আসবেন। বহু সুখ দুঃখের স্মৃতি জড়িত একটা অত্যন্ত পুরনো প্রাসাদ এটা। নিজের ঘর ছাড়া অন্য ঘরে ঘুমালে হয়তো ভয়ঙ্কর আর বিশ্রী সব দুঃস্বপ্ন দেখে ভয় পেতে পারেন, তাই আপনাকে সতর্ক করে দেয়া। বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। তার হেয়ালিপূর্ণ কথার অর্থ কিছুই বুঝতে পারলাম না আমি। এখন যে দুঃস্বপ্নের মধ্যে বাস করছি, প্রাসাদের অন্য কোনো ঘরে কি তার চেয়ে বেশি দুঃস্বপ্ন দেখব? ভয়ঙ্কর দুঃস্বপ্ন? আমার মনে হয় আজে বাজে কথা বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন কাউন্ট। আসলে প্রাসাদের যে কোনো ঘরেই নিরাপদে ঘুমাতে পারি আমি। এখন থেকে ঘুমানোর আগে ক্রুশটা যত্ন করে বালিশের নিচে রেখে দেব। এতে বোধহয় অলৌকিক কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাবো আমি। পড়ার ঘরে একাকী বসে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝরাত হয়ে গেল। শেয়াল আর প্যাঁচার ভৌতিক কর্কশ স্বরে ধ্যান ভাঙল আমার। কাউন্ট চলে গেছেন অনেকক্ষণ। উঠে দাঁড়িয়ে নিজের ঘরে ফিরে এলাম। অখণ্ড নিস্তব্ধতা ভেঙে দিয়েছিল শেয়াল আর প্যাঁচার ডাক। ওরা চুপ করে যেতেই দ্বিগুণ নিস্তব্ধ মনে হলো চারদিক। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ গড়াগড়ি করেও ঘুম এলো না। বিরক্ত হয়ে উঠে পড়ে
ঘরের বাইরের পাথরের সিঁড়িটার উপর এসে দাঁড়ালাম। দক্ষিণ দিকটা স্পষ্ট দেখা যায় এখান থেকে। আবছা আধারে দূরের বিস্তৃত পাহাড়গুলোকে রূপকথার দৈত্যের মতো দেখাচ্ছে। ওগুলোর নিচেই গভীর গিরিখাদ আরও রহস্যময় করে তুলেছে পাহাড়গুলোকে। দেখলেই ছমছম করে ওঠে গা। ভয়ঙ্কর সব অলৌকিক কল্পনা ভিড় করে আসে মনে। আমার কোন পাপের শাস্তিস্বরূপ ঈশ্বর আমাকে এই ভয়ঙ্কর মৃত্যুপুরীতে এনে ফেলেছেন বুঝতে পারছি না। দূরের অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে নানান কথা ভাবছি। এমন সময় মেঘের ফাঁক থেকে বেরিয়ে এলো চাঁদ। রূপালী আলোর বন্যায় ভেসে গেল চারদিক। নিমেষে চেহারা বদলে মাথায় রূপোর মুকুট পরে ফেলল দূরের বরফ ছাওয়া পাহাড়গুলো। আরও রহস্যময় হয়ে পড়ল ওগুলোর আশেপাশের গভীর গিরিখাদ। স্তব্ধ হয়ে প্রকৃতির এই দৃশ্যপটের পরিবর্তন দেখছি। হঠাৎ মনে হলো নিচের তলায় বাঁ দিকে কাউন্টের ঘরের ঠিক জানালার সামনে কি যেন নড়ছে। চট করে একপাশে সরে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেদিকে। গরাচ্ছন্ন জানালা গলে আস্তে করে বেরিয়ে এলো কাউন্টের মাথা। দূর থেকে ওর মুখ দেখা না গেলেও চিনতে পারলাম আমি। অবাক লাগলো, গভীর রাতে এভাবে জানালা গলে বেরিয়ে আসছেন কেন কাউন্ট? কয়েক মুহূর্ত পরেই আমার অবাক ভাবটা গভীর আতঙ্কে পরিণত হলো। বন্ধ হয়ে যাবার উপক্রম হলো হৃৎপিণ্ডের গতি। জানালা গলে বেরিয়ে এসে 90 ডিগ্রি খাড়া মসৃণ দেয়াল বেয়ে টিকটিকির মতো এদিকেই উঠে আসছেন কাউন্ট। বাতাসে বিশাল বাদুরের ডানার মতো উঠছে কালো আলখাল্লার দুপাশ। ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখছি না তো? জোরে চিমটি কাটলাম গায়ে, ব্যথা লাগলো। অর্থাৎ ঘুমোয়নি। কাউন্ট কি মানুষরূপী কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা? তাই যদি হয় তাহলে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়েছি, সন্দেহ নেই। আতঙ্কে চিন্তা শক্তি লোপ পাচ্ছে আমার। টের পাচ্ছি চেতনা হারাতে চলেছি। কিন্তু এ সময় তো চেতনা হারালে চলবে না। কিছুটা উঠেই থেমে গেলেন কাউন্ট। কি মনে করে নেমে যেতে শুরু করলেন নিচের দিকে। শখানেক ফুট নেমেই হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন তিনি। কোনো জানালা গলে বোধহয় ঢুকে পড়েছেন ভেতরে। ভালো করে দেখার জন্য সামনে ঝুঁকে দাঁড়ালাম, কিন্তু এত দূর থেকে বোঝা গেল না। প্রাসাদ ছেড়ে বোধহয় বাইরে কোথাও গেছেন কাউন্ট। প্রাসাদটা ঘুরে দেখার এই সুযোগ। দ্রুত নিজের ঘরে গিয়ে বাতিটা নিয়ে ফিরে এলাম। তারপর ঘুরে বেড়াতে লাগলাম সিঁড়ি ধরে ধরে। ঢাকা বারান্দা আর ছোট বড় সিঁড়ি বেয়ে অজস্র গলি ঘুপচি পেরিয়ে চললাম, কিন্তু একটা ঘরেও ঢুকতে পারলাম না। সব কটাতে তালা লাগানো। সম্প্রতি লাগানো হয়েছে তালাগুলো, তা একবার পরীক্ষা করেই বুঝতে পারলাম। দু একটা ছোটোখাটো কামরা অবশ্য খোলা অবস্থায় পড়ে আছে, কিন্তু তাতে প্রাচীন আমলের জীর্ণ ধূলি ধূসরিত কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। হতাশ না হয়ে খুঁজতেই থাকলাম। শেষ পর্যন্ত প্রধান সিঁড়ি ধরে সবচেয়ে উপরের তলায় উঠে একটা তালা ছাড়া দরজা খুঁজে পেলাম। প্রথমে ভেবেছিলাম ওটাও বন্ধ, কিন্তু দরজার গায়ে জোরে একটা ধাক্কা দিতেই বেমক্কাভাবে খুলে গেল দরজার পালা। আসলে এই দরজাটায়ও তালা দেয়া ছিল, কিন্তু কি করে যেন নষ্ট হয়ে গিয়েছিল প্রাচীন কবজা। আমার ধাক্কায় ভেঙে পড়েছে ওগুলো। চাপ দিয়ে দরজার পাল্লাটা আর একটু ফাঁক করে ভেতরে ঢুকে পড়লাম। প্রাসাদের ডান দিকে একেবারে শেষ প্রান্তের এই ঘরটা। ঘরে বিশাল জানালার সামনে দাঁড়ালে প্রাসাদের দক্ষিণ পশ্চিমে সারি সারি ঘরগুলো স্পষ্ট দেখা যায়। এই ঘরে দাঁড়িয়ে আরও ভালোভাবে বুঝতে পারলাম প্রাসাদের অবস্থান। বিশাল একটা পাথুরে পাহাড়ের খাজ 3 দিক থেকে দুর্ভেদ্য দেয়ালের মতো ঘিরে আছে প্রাসাদটাকে। আর এত উঁচুতে অবস্থিত এটা যে নিচ থেকে প্রাচীন কামানের গোলা বোধহয় এর ধারে কাছে ঘেঁষতে পারত না। এবং সেভাবেই পরিকল্পনা করা হয়েছে প্রাসাদের অবস্থান। পশ্চিমের বিস্তীর্ণ উপত্যকার উপরে এখান থেকে অনেক অনেক দূরে ধাপে ধাপে উঠে গেছে খাড়া পাহাড়ের চূড়া। চাঁদনি রাতে প্রকৃতি দেখার জন্যই যেন তৈরি হয়েছে এই ঘরটা। পর্দাশূন্য জানালার কাচের সার্সি ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে উজ্জ্বল চাঁদের আলো। পুরো ধুলোর আস্তরণ কাচের সার্সির স্বচ্ছতাকে ম্লান করে দিয়েছে অনেকখানি। তবু চাঁদের আলোয় আমার হাতের বাতিটাকে হাস্যকর রকম টিমটিমে দেখাচ্ছে। চারদিকে বিরাজ করছে অখণ্ড নীরবতা। এক টানা এই নিস্তব্ধতা পাগল করে দিতে পারে মানুষকে। তবু এই গার শিরশির করা নীরবতা কাউন্টের উপস্থিতির চাইতে অনেক ভালো মনে হলো আমার কাছে। জানালার পাশেই চকচকে কালো রং করা মেহগনির ছোট্ট একটা টেবিল এবং চেয়ার। ধীর পায়ে এগিয়ে গিয়ে বাতিটা নামিয়ে রাখলাম টেবিলের ওপর। তারপর জানালার একপাশের সার্সি খুলে দিয়ে বসে পড়লাম টেবিলের পাশের চেয়ারটায়। হঠাৎ কনকনে ঠান্ডা হাওয়া ঝাপটা মেরে নিভিয়ে দিয়ে গেল বাতিটাকে। মনে হলো শরীরের একটা অঙ্গ বসে পড়ল আমার। এই অলৌকিকতার রাজ্যে যেন বাতিটাই একমাত্র ভরসা ছিল।
যদিও আলোর কমতি নেই, তবু বাতিটার দিকে চেয়ে মনটাকে সতেজ রাখতে পারছিলাম। অল্পক্ষণেই বাতির চিন্তা মুছে গেল মন থেকে। বাইরের অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমি যে চেয়ারে বসে আছি, হয়তো এখানে বসেই সামনের টেবিলে কাগজ পেতে প্রিয়তমের কাছে প্রেমের বার্তা পাঠাতো কোনো সুন্দরী। মিনা, সেই সুন্দরী কি সেদিন ঘুণাক করে ভাবতে পেরেছিল এই চেয়ারে বসেই জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা ডায়েরিতে লিখে তার প্রেমিকাকে জানাবার চেষ্টা করবে এক অসহায় অবস্থায় বন্দী হয়ে পড়া প্রেমিক পুরুষ? এখনও যে পাগল হয়ে যায়নি, সেজন্য ঈশ্বরকে অজস্র ধন্যবাদ। শেক্সপিয়ারের হ্যামলেট যেন জীবন্ত হয়ে উঠেছে আমার চোখের সামনে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই হঠাৎ ভীষণ ঘুম পেল আমার। ঘুমে জড়িয়ে আসছে দু চোখ, কিছুতেই খুলে রাখতে পারছি না। এই সময়ে হঠাৎই মনে পড়ে গেল কাউন্টের সতর্কবাণী, কিন্তু পাত্তা দিলাম না। এই পরিবেশে কাউন্টের কোনো কথাই মানতে ইচ্ছে হলো না আমার। ঘুম আসছে আসুক, কাউন্টের স্মৃতি জড়ানো আমার ঘরের আবছা অন্ধকারে আর ফিরে যাব না আজ। চেয়ারটা ছেড়ে ঘরের এক কোণে জানালার দিকে মুখ করে ফেলে রাখা একটা ইজি চেয়ারে এসে শুয়ে পড়লাম। ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ চমকে উঠে চোখ মেলে চাইলাম। অকস্মাৎ কোনো অস্বাভাবিকতা ছাপ ফেলেছে আমার অবচেতন মনে, তাতেই ঘুম ভেঙে গেছে। টের পাচ্ছি এখন আর একা নই আমি। আরও উজ্জ্বল হয়ে ঘরময় ছড়িয়ে পড়েছে চাঁদের আলো। সেই আলোয় মেঝেতে বিছানাও ধুলোর উপর আমার পায়ের ছাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁ পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। ডান পাশে তাকাতেই চোখ পড়ল ওদের ওপর। রাজকীয় পোশাক পরা তিনজন সুন্দরী যুবতী বসে আছে তিনটে চেয়ারে। আমাকে চাইতে দেখেই উঠে দাঁড়ালো তিন সুন্দরী। নাচের ছন্দে অতি ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। এগোতে এগোতেই ফিসফিস করে কি যেন আলোচনা করছে নিজেদের মধ্যে। তিনজনের মধ্যে দুজনের রং একটু চাপা, কাউন্টের মতোই খাড়া নাক ওদের, রক্তাভ কিন্তু মর্মভেদী তীক্ষ্ণ চোখ। হলুদ জোছনায় ঝকঝক করে জ্বলছে সে চোখ। তৃতীয়জন অপূর্ব সুন্দরী, মাথায় সোনালি চুল, হরিণীর মতো আয়ত চোখ। এই রমণীকে কোথাও দেখেছি বলে মনে হলো আমার, কিন্তু কোথায় তা মনে করতে পারলাম না। হয়তো এই চেহারারই অন্য কোনো মেয়েকে দেখে থাকতে পারি। আমার আর একটু কাছাকাছি এসে একসাথেই ফিক করে হাসলো তিনজন। জ্যোৎস্নার আলোয় ঝিকমিক করে উঠল ওদের আশ্চর্য সাদা দাঁত। লীলায়িত ছন্দে ক্রমে এগিয়ে আসছে তিন যুবতী। আবার হাসলো ওরা। ওদের রক্ত লাল ঠোঁটে চুমু খাবার জন্য ক্রমেই অধীর হয়ে উঠতে লাগলাম। ইচ্ছে করলো আলিঙ্গনে নিষ্পেষিত করে দেই ওদের পেলব কোমল দেহ। মিনা, আমি জানি এসব পড়লে দুঃখ পাবে তুমি, কিন্তু এই নির্মম সত্য এমনভাবে বলতে না পারলে এখনকার আমার মনের সে অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ পাবে না তোমার কাছে। আবার একসঙ্গে খিলখিল করে হেসে উঠল তিন যুবতী। হাসিটা কেমন যেন নিষ্প্রাণ মনে হলো আমার কাছে। অপূর্ব সুন্দরী ওই যুবতীদের হাসির শব্দে মাধুর্যের লেশমাত্র নেই। যেমনি শুরু হয়েছিল তেমনি আচমকা থেমে গেল ওদের হাসি। অপেক্ষাকৃত অসুন্দরী মেয়ে দুটো তৃতীয় মেয়েটাকে বলল, তুমিই আগে যাও সখী, ও তোমারই যোগ্য। গর্বিত ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটি। ও তরুণ, সুপুরুষ, আমাদের তিনজনকেই সন্তুষ্ট করতে পারবে ও। তা পারবে, কিন্তু তোমার সাথেই ওকে মানাবে ভালো। অতএব আগে তুমিই যাও। ওদের কথাবার্তা শুনে ভয়ে আশঙ্কায় কেঁপে উঠল আমার সমস্ত শরীর। ধীরে, অতি ধীরে এগিয়ে এসে আমার উপর ঝুঁকে দাঁড়ালো মেয়েটি। কাঁধের কাছে স্পষ্ট অনুভব করলাম আশ্চর্য মিষ্টি উষ্ণ একটা স্পর্শ। উত্তপ্ত হয়ে দ্বিগুণ বেগে বইতে শুরু করলো শরীরের রক্তের স্রোত। চোখ দুটো আধ বোঝা হয়ে এসেছে। মোহগ্রস্তের মতো চেয়ে থাকলাম তরুণীর দিকে। মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল তরুণী। পেলব দুই বাহু দিয়ে মালার মতো জড়িয়ে ধরল আমার গলা। কিন্তু আমার মনে হলো বিশাল একটা সাপ আমার গলা পেঁচিয়ে ধরে ক্রমশ শ্বাসরুদ্ধ করে মারতে চাচ্ছে আমাকে। তীব্র কামনায় হা হয়ে গেছে মেয়েটার মুখ। টুকটুকে লাল ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ সাদা দাঁত। উজ্জ্বল চাঁদের আলোয় এত কাছ থেকে পরিষ্কার দেখলাম কাউন্টের মতো ওরও ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে আছে দুটো তীক্ষ্ণ দাঁত। বুঝতে পারছি কিছু একটা করা উচিত, কিন্তু প্রচণ্ড অবসাদে চোখের পাতাও নাড়াতে পারছি না। স্বপ্নের জগতে বাস করছি যেন আমি। অতি ধীরে মেয়েটার মুখটা নেমে এলো আমার মুখের কাছে, ঠোঁট দুটো আমার দু ঠোঁটের উপর। কিন্তু এ তো কামনামত্ত কোনো রূপসীর প্রণয়চুম্বন নয়। মনে হচ্ছে কোনো অজানা দানব দু ঠোঁট দিয়ে চেপে ধরে ছিঁড়ে নিতে চাইছে আমার ঠোঁট দুটো। কয়েক মুহূর্ত পর ও ঠোঁট দুটো আমার চিবুক বেয়ে পিছলে নেমে চলল গলার কাছে।
আগুনের মতো তপ্ত নিঃশ্বাসে গলার চামড়া ঝলসে দিতে দিতে আমার রক্তনালী খুঁজতে শুরু করলো মেয়েটার মুখ। একসময় রক্তনালী খুঁজে পেল সে। এক মুহূর্ত দ্বিধা করেই দাঁত বসিয়ে দিতে লাগলো সেখানে। কি ঘটতে চলেছে বুঝতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। আমার হাত পা দড়ি দিয়ে যেন আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে কেউ। এক ভয়ঙ্কর পিশাচিনীর হাতে কি আজই আমার জীবনের শেষ? আমার শরীরের সব রক্ত শুষে নিয়ে ছিবড়ে বানিয়ে ফেলে রেখে যাবে ওরা। আতঙ্কে দুবদাপ লাফাতে লাফাতে বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ডটা। তীক্ষ্ণ দাঁতগুলো আরও বসে যাচ্ছে আমার ঘাড়ের পাশের রক্তনালীতে। এক্ষুনি ফিনকি দিয়ে রক্ত ছুটবে। ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো ঘরে প্রবেশ করলো কেউ। প্রচণ্ড এক দমকা হাওয়া যেন ঝাপটা দিয়ে গেল আমার শরীরে। চোখ তুলে চেয়ে দেখলাম সুন্দরী মেয়েটা ঠিক পেছনেই এসে দাঁড়িয়েছেন কাউন্ট। বলিষ্ঠ হাতে রূপসীর গলাটা পেছন থেকে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছেন পেছনে। সমস্ত লাবণ্য মুছে গেছে রূপসীর মুখ থেকে। তীব্র আক্রোশে সাপের মতো হিসহিস করে ফুঁসছে সে। ক্রোধে ভয়ঙ্কর হয়ে উঠছে কাউন্টের চেহারা। দুটো জ্বলন্ত রুবির মতো লাগছে ওর চোখ দুটো। থমথমে মুখটা দেখে ওকে মানুষ বলে মনে হলো না আমার কাছে। নরক থেকে যেন উঠে এসেছে সাক্ষাৎ শয়তান। কাউন্টের সেই চেহারা জীবনে ভুলব না আমি। আমার কাছ থেকে সুন্দরী মেয়েটাকে সরিয়ে নিয়েই ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিলেন কাউন্ট। একটা বাচ্চা যেন ছুঁড়ে ফেলে দিল একটা খেলার পুতুল। তারপর ঘুরে দাঁড়ালেন অন্য মেয়ে দুটোর দিকে। সেদিন অন্ধকার রাতে প্রাসাদে আসার সময় এভাবেই ঘুরে দাঁড়াতে দেখেছিলাম কোচোয়ানকে। ক্রমশ আমার বিশ্বাস দৃঢ় হচ্ছে সেই কোচোয়ান কাউন্ট ছাড়া আর কেউ নয়। মেয়ে দুটোর দিকে তাকিয়েই বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন কাউন্ট। হারামজাদিরা, সেদিন থেকেই না বলেছি ও আমার, ওর ধারে কাছে আসবি না কেউ কখনো। কানে যায় না কথা? ফের যদি আমার আদেশ অমান্য করেছিস সারা জীবন মাথা নিচু করে ওই পাহাড়ের চূড়ায় ঝুলিয়ে রাখবো। এখন ভাগ এখান থেকে। কাউন্টের হুমকিতে বিন্দু মাত্র যেন ভয় পেল না সুন্দরী মেয়েটি। খিলখিল করে হেসে বলল, আমরা তো তোমার শিকারের কোনো ক্ষতি করতে আসিনি, ওর সাথে একটু প্রেম করতে এসেছিলাম মাত্র। সুন্দরীর কথায় সাহস ফিরে পেলেও বাকি দুজন হেসে উঠল ওরাও। বলল, হাসালে সুন্দরী, কাউন্টের কাছে প্রেমের কথা বলো। প্রেমের কি বোঝে কাউন্ট? জীবনে প্রেম করেছে সে কখনো? চোখের কোণ দিয়ে আমার দিকে একবার চাইলেন কাউন্ট, তারপর বললেন, করিনি। মনে থাকে না তোদের কিছু? থাকে না আবার? ট্রিপের ভঙ্গিতে কথাটা বলেই আবার হেসে উঠল সুন্দরী মেয়েটি। হয়েছে হয়েছে। একটু যেন অপ্রস্তুত মনে হলো কাউন্টকে। ওদের সান্ত্বনা দেবার সুরে বললেন, আগে আমার কাজ শেষ করি, তারপর সবাই মিলে চুটিয়ে প্রেম করিস ওর সাথে। সে না হয় করব, কিন্তু আজ যে বড্ড খিদে পেয়েছে। খাবার এনেছো কিছু? প্রশ্ন করলো অপেক্ষাকৃত কম সুন্দরী দুজনের একজন। এই যে, বলে মেঝে থেকে একটা পোটলা তুলে মেয়েগুলোর দিকে ছুঁড়ে দিলেন কাউন্ট। পোটলাটা শূন্য থেকেই লুফে নিল একটা মেয়ে। সাথে সাথেই পোটলার ভেতর থেকে এলো মানব শিশুর কান্না। ভুল শুনলাম নাকি এত কাণ্ডের পর পাগল হয়ে গেছি আমি? প্রচণ্ড আতঙ্কে অভিভূত হয়ে তাকিয়ে থাকলাম মেয়েগুলোর দিকে। পোটলাটা নিয়ে নিজেদের মধ্যে হুড়োহুড়ি লাগিয়েছে ওরা। আবার পোটলার ভেতর থেকে কেঁদে উঠল বাচ্চাটা। আধশোয়া অবস্থা থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু জোর পেলাম না গায়ে। আমার ওঠার আগেই পোটলা শুদ্ধ শিশুটাকে নিয়ে জানালা গলে উধাও হয়ে গেল 3 ডাইনি। পলকের জন্য চোখে পড়ল উজ্জ্বল জ্যোৎস্নায় গা ভাসিয়ে উড়ে গেল ওরা। ঠিক সেই মুহূর্তেই চেতনা হারালাম আমি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আইরিশ লেখক ব্রাম স্টোকারের লেখা থ্রিলার উপন্যাস ড্রাকুলা এর 2য় পর্ব। আশা করছি উপন্যাসটির পর্বগুলো আপনাদের ভালো লাগছে। যদি উপন্যাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না। আর আপনাদের পছন্দের কোনো গল্প বা উপন্যাস থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন। অবশ্যই পড়ে শোনাবার চেষ্টা করব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবার পরবর্তী গল্পে, ড্রাকুলার 3য় পর্বে। সবাই ভালো থাকবেন। টাটা।